আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে ড্রাইভিং পরীক্ষায় লিখিত যে প্রশ্নগুলো আসে ওখান থেকে কিছু প্রশ্নের উত্তর পড়ে শোনাবো, প্রশ্ন এবং উত্তর। এর আগে আমি আরও কিছু লিখিত পরীক্ষার প্রশ্ন উত্তর এগুলো দিয়েছি, আপনারা চাইলে ওগুলো দেখতে পারেন এবং ভাইবারও প্রশ্ন উত্তর দিয়েছি, ওগুলো দেখে নিতে পারেন। তো ওই প্রশ্নগুলো বা ভিডিওগুলো দেখার জন্য ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, ওখানে আমি লিংক দিয়ে রাখবো, ওখান থেকে দেখে নেবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ মোটরযান কাকে বলে? সড়ক পরিবহন আইন 2018-তে মোটরযান অর্থ কোনো যন্ত্রচালিত যানবাহন বা পরিবহন যান যাহা সড়ক, মহাসড়ক বা জনসাধারণের ব্যবহারের জন্য প্রস্তুত, নির্মাণ বা অভিযোজন করা হয় এবং যাহার চালিকা শক্তি অন্য কোনো বাহ্যিক বা অভ্যন্তরীণ উৎস হইতে সরবরাহ হইয়া থাকে এবং কোনো কাঠামো বা বডি সংযুক্ত হয় নাই, এইরূপ চ্যাসিস ও টেইলারও ইহার অন্তর্ভুক্ত হইবে। তবে সংস্থাপিত বা সংযুক্ত রেলের উপর দিয়া চলাচলকারী অথবা একচ্ছত্রভাবে কোনো শিল্প প্রতিষ্ঠান বা কারখানা বা অন্য কোনো নিজস্ব চত্বরে বা অঙ্গনে ব্যবহার যানবাহন অথবা মনুষ্য বা পশু দ্বারা চালিত যানবাহন ইহার অন্তর্ভুক্ত হইবে না। 2 নাম্বার, মোটরযান চালনাকালে কি কি কাগজপত্র মোটরযানের সঙ্গে রাখতে হয়? ক, ড্রাইভিং লাইসেন্স, খ রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ক যেটা ট্যাক্স টোকেন, ঘ ফিটনেস সার্টিফিকেট। মোটরসাইকেলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। রুট পারমিট সার্টিফিকেট। মোটরসাইকেল এবং চালক ব্যতীত সর্বোচ্চ 7 আসন বিশিষ্ট ব্যক্তিগত যাত্রীবাহী মোটরযানের ক্ষেত্রে প্রযোজ্য নয়। 3 নম্বর প্রশ্ন, মোটরযান চালনার আগে করণীয় কাজ কি কি? মোটরযানে জ্বালানি আছে কিনা পরীক্ষা করা, না থাকলে পরিমাণ মতো নেওয়া, রেডিয়েটর ও ব্যাটারিতে পানি আছে কিনা পরীক্ষা করা, না থাকলে পরিমাণ মতো নেওয়া, ব্যাটারি কানেকশন পরীক্ষা করা, লুপ অথবা ইঞ্জিন অয়েলের লেভেল ও ঘনত্ব পরীক্ষা করা, কম থাকলে পরিমাণ মতো নেওয়া, মাস্টার সিলিন্ডারের ব্রেক ফ্লুইড ব্রেক অয়েল পরীক্ষা করা, কম থাকলে নেওয়া। মোটরযানের ইঞ্জিন, লাইটিং সিস্টেম, ব্যাটারি, স্টিয়ারিং ইত্যাদি সঠিকভাবে কাজ করছে কিনা, নাট বল্টু টাইট আছে কিনা অর্থাৎ সার্বিকভাবে মোটরযান ত্রুটিমুক্ত আছে কিনা পরীক্ষা করা, ব্রেক ও ক্লাচের কার্যকারিতা পরীক্ষা করা, অগ্নি নির্বারক যন্ত্র এবং ফার্স্ট এইড বক্স মোটরযানে রাখা, মোটরযানের বাইরের এবং ভিতরের বাতির অবস্থা, চাকা, টায়ার কন্ডিশন, হাওয়া, নাট, অ্যালাইনমেন্ট, রোটেশন, স্পেয়ার চাকা পরীক্ষা করা। 4 নম্বর প্রশ্ন, সার্ভিসিং বলতে কি বোঝায় এবং মোটরযান সার্ভিসিংয়ে কি কি কাজ করা হয়? মোটরযান ইঞ্জিন ও বিভিন্ন যন্ত্রাংশের কার্যক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য নির্দিষ্ট সময় পরপর যে কাজগুলো করা হয় তাকে সার্ভিসিং বলে। মোটরযান সার্ভিসিংয়ে করণীয় কাজ: ইঞ্জিনের পুরাতন লুব অয়েল মোবিল ফেলে দিয়ে নতুন লুব অয়েল দেওয়া, নতুন লুব অয়েল দেওয়ার আগে ফ্লাশিং অয়েল দ্বারা ফ্লাশ করা, ইঞ্জিন ও রেডিয়েটরের পানি ড্রেন আউট করে ডিটারজেন্ট ও ফ্লাশিং গান দিয়ে পরিষ্কার করা, অন্তত পরিষ্কার পানি দিয়ে পূর্ণ করা। ভারী মোটরযানের ক্ষেত্রে বিভিন্ন গ্রিজিং পয়েন্ট গ্রিজ গান দিয়ে নতুন গ্রিজ দেওয়া, মোটরযানের স্পেয়ার হুইল সহ প্রতিটা চাকাতে পরিমাণ মতো হাওয়া দেওয়া, লুব অয়েল, মোবিল, ফিল্টার, ফুয়েল ফিল্টার ও এয়ার ক্লিনার পরিষ্কার করা। 5 নম্বর প্রশ্ন, রাস্তার মোটরযানের কাগজপত্র কে কে চেক করতে পারেন? কোন কোন ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিগণকে মোটরযানের কাগজ দেখাতে বাধ্য? সড়ক পরিবহন আইন 2018-এর ধারা 109 অনুযায়ী সাব ইন্সপেক্টর বা সার্জেন্ট পদমর্যাদার নিচে নয় এমন কোনো পুলিশ অফিসার বা ক্ষেত্রমত কর্তৃপক্ষ কর্তৃক এতদুদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত কোনো মোটরযান পরিদর্শক
বা অন্য কোনো ব্যক্তির চাহিদা মোতাবেক কোনো চালক মোটরযান থামাতে এবং মোটরযানের প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শন করতে বাধ্য থাকবেন। মোটরসাইকেলে হেলমেট পরিধান ও আরোহী বহন সম্পর্কে আইন কি? চালক ব্যতীত মোটরসাইকেল একজনের অধিক যাত্রীসহ বহন করা যাবে না এবং চালক ও সহযাত্রী উভয়কে যথাযথভাবে হেলমেট ব্যবহার করতে হবে। সড়ক পরিবহন আইন 2018 ধারা 49 চ। 7 নম্বর প্রশ্ন, সড়ক দুর্ঘটনার প্রধান কারণ কি কি? অতিরিক্ত আত্মবিশ্বাস, মাত্রাতিরিক্ত গতিতে মোটরযান চালানো, অননুমোদিত ওভারটেকিং, অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন ইত্যাদি। 8 নম্বর প্রশ্ন, মোটরযান দুর্ঘটনায় পতিত হলে মোটরযান চালক, কন্ডাক্টর বা তাদের প্রতিনিধির করণীয় কি? কোনো সড়ক দুর্ঘটনা ঘটিলে সংশ্লিষ্ট মোটরযান চালক, কন্ডাক্টর বা তাদের প্রতিনিধি তাৎক্ষণিকভাবে দুর্ঘটনা সম্পর্কে নিকটস্থ থানা এবং ক্ষেত্রমতো ফায়ার সার্ভিস, চিকিৎসা সেবা কেন্দ্র বা হাসপাতালে অবহিত করবেন এবং আঘাতপ্রাপ্ত ব্যক্তির জীবন রক্ষার্থে দ্রুততম সময়ের মধ্যে নিকটস্থ চিকিৎসা সেবা কেন্দ্রে বা হাসপাতালে প্রেরণ ও চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করবেন। বাংলাদেশ পুলিশ দেশব্যাপী টোল ফ্রি টেলিফোন নম্বর প্রবর্তন করবে, যার মাধ্যমে সড়ক দুর্ঘটনা কবলিত মোটরযানের চালক, কন্ডাক্টর, মালিক, প্রতিষ্ঠান বা পরিচালনাকারী বা তাদের প্রতিনিধি বা তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি বা যাত্রী বা সড়ক দুর্ঘটনা প্রত্যক্ষকারী কোনো ব্যক্তি দুর্ঘটনার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট নম্বরে টেলিফোন করিয়া জরুরি উদ্ধার, চিকিৎসা ইত্যাদির জন্য তাৎক্ষণিক সহায়তা চাইতে পারবেন। সড়ক পরিবহন আইন 2018 এর ধারা 62 1 ও 2। 9 নম্বর প্রশ্ন, মহাসড়কে যাত্রীবাহী ও পণ্যবাহী মোটরযানের সর্বোচ্চ গতিসীমা কত? যাত্রীবাহী মোটরযানের সর্বোচ্চ গতি ঘন্টায় 80 কিলোমিটার এবং পণ্যবাহী মোটরযানের সর্বোচ্চ গতি ঘন্টায় 60 কিলোমিটার মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত মোতাবেক। শীতকালে কুয়াশাচ্ছন্ন রাস্তায় ফগলাইট জ্বালানো অবস্থায় মোটরযানের সর্বোচ্চ গতিসীমা কত? ঘন্টায় 40 কিলোমিটার জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের 24তম সভায় সিদ্ধান্ত মোতাবেক। ড্রাইভিং লাইসেন্স কি? ড্রাইভিং লাইসেন্স অর্থ কোনো নির্দিষ্ট শ্রেণীর মোটরযান চালাইবার জন্য কোনো ব্যক্তিকে কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত লাইসেন্স। পেশাদার ড্রাইভিং লাইসেন্স কাকে বলে? পেশাদার ড্রাইভিং লাইসেন্স অর্থ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ড্রাইভিং লাইসেন্স, যাহা দ্বারা কোনো ব্যক্তি একজন বেতনভোগী কর্মচারী হিসেবে মোটরযান বা গণপরিবহন চালাইবার অধিকারী হন। ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন বয়স কত? সড়ক পরিবহন আইন 2018 এর ধারা 6 এর 2 ক অনুযায়ী অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে বয়স ন্যূনতম 18 বছর এবং পেশাদার ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে বয়স ন্যূনতম 21 বছর হতে হবে। কোন কোন ব্যক্তি ড্রাইভিং লাইসেন্স পাওয়ার অযোগ্য বলে বিবেচিত হবে? সড়ক পরিবহন আইন 2018 এর ধারা 12 এর 1 অনুযায়ী অসুস্থ, অপ্রকৃতিস্থ, শারীরিক ও মানসিকভাবে অক্ষত, মদ্যপ, অভ্যাসগত, অপরাধী বা অন্য কোনো কারণে মোটরযান চালাইতে অযোগ্য হলে এমন ব্যক্তি। হালকা মোটরযান কাকে বলে? হালকা মোটরযান অর্থ এইরূপ কোনো মোটরযান বা ও ট্রেইলারের কম্বিনেশন যাহার নিবন্ধিত লেডেন ওজন অথবা কোনো ট্রাক্টর বা রোড রোলার যাহার আনলোডেড ওজন 7500 কিলোমিটারের অধিক নহে। মধ্যম বা মাঝারি মোটরযান কাকে বলে? মধ্যম মোটরযান অর্থ এইরূপ কোনো মোটরযান বা মোটরযান ও ট্রেইলারের কম্বিনেশন যাহার নিবন্ধিত লেডের বা বোঝাইকৃত বা ভারসহ ওজন বা মোটরযানের ট্রেইল বা শ্রেণীবদ্ধ ওজন অথবা কোনো লোকোমোটিভ বা রোড রোলার যাহার আনলেডেন বা ভারবিহীন বা অবোঝাকৃত ওজন
৭৫০১ হইতে ১২০০ কিলোগ্রাম। ভারী মোটরযান কাকে বলে? ভারী মোটরযান অর্থ এইরূপ কোনো মোটরযান ও ট্রেইলরের কম্বিনেশন যাহার নিবন্ধন লেডেন বা বোঝাইকৃত বা ভারসহ ওজন বা যাহার ট্রেইল বা শ্রেণীবদ্ধ ওজন অথবা কোনো লোকোমোটিভ বা রোড রোলার যাহার আনলেডেন বা ভারীবিহীন বা অবোঝাকৃত ওজন ১২,০০০ কিলোগ্রামের অধিক। গণপরিবহন কাকে বলে? গণপরিবহন অর্থ ভাড়ার বিনিময়ে যাত্রী পরিবহনের জন্য ব্যবহৃত বা ব্যবহারের জন্য উপযোগী যে কোনো মোটরযান। ট্রাফিক সাইন বা রোড সাইন চিহ্ন প্রধানত কত প্রকার ও কি কি? ট্রাফিক সাইন বা চিহ্ন প্রধানত ৩ প্রকার: বাধ্যতামূলক, যা সাধারণত বৃত্তাকৃতির হয়; সতর্কতামূলক, যা সাধারণত ত্রিভুজাকৃতির হয়; এবং তথ্যমূলক, যা সাধারণত আয়তক্ষেত্রাকার হয়। লাল বৃত্তাকার সাইন কি নির্দেশনা প্রদান করে? নির্দেশ বা করা যাবে না, অবশ্য বর্জনীয় নির্দেশনা প্রদান করে। নীল বৃত্তাকার সাইন কি নির্দেশনা প্রদান করে? করতে হবে বা অবশ্য পালনীয় নির্দেশনা প্রদর্শন করে। লাল ত্রিভুজাকৃতির সাইন কি নির্দেশনা প্রদর্শন করে? সতর্ক হওয়ার নির্দেশনা প্রদর্শন করে। নীল রঙের আয়তক্ষেত্র কোন ধরনের সাইন? সাধারণ তথ্যমূলক সাইন। সবুজ রঙের আয়তক্ষেত্রের কোন ধরনের সাইন? পথ নির্দেশক তথ্যমূলক সাইন এবং যা জাতীয় মহাসড়কে ব্যবহৃত হয়। কালো বর্ডারে সাদা রঙের আয়তক্ষেত্র কোন ধরনের সাইন? এটিও পথ নির্দেশক তথ্যমূলক সাইন যা মহাসড়ক ব্যতীত অন্যান্য সড়কে ব্যবহৃত হয়। ট্রাফিক সিগন্যাল বা সংকেত কত প্রকার ও কি কি? ৩ প্রকার, যেমন: ক বাহুর সংকেত, খ আলোর সংকেত, গ শব্দ সংকেত। ট্রাফিক লাইট সিগন্যালের চক্র বা অনুচক্র গুলি কি কি? সিকুয়েন্স: লাল, সবুজ, হলুদ এবং পুনরায় লাল। লাল, সবুজ ও হলুদ বাতি কি নির্দেশনা প্রদর্শন করে? লাল বাতি জ্বললে মোটরযানকে থামুন, লাইনের পেছনে থামিয়ে অপেক্ষা করতে হবে। সবুজ বাতি জ্বললে মোটরযান নিয়ে অগ্রসর হওয়া যাবে এবং হলুদ বাতি জ্বললে মোটরযানকে থামানোর জন্য প্রস্তুতি নিতে হবে। নিরাপদ দূরত্ব বলতে কি বোঝায়? সামনের মোটরযানের সাথে সংঘর্ষ এড়াতে পেছনের মোটরযানকে নিরাপদে থামানোর জন্য যে পরিমাণ দূরত্ব বজায় রেখে মোটরযান চালাতে হয় সেই পরিমাণ নিরাপদ দূরত্ব বলে। পাকা ও ভালো রাস্তায় ৫০ কিলোমিটার গতিতে মোটরযান চললে নিরাপদ দূরত্ব কত হবে? ২৫ মিটার। পাকা ও ভালো রাস্তায় ৫০ মাইল গতিতে মোটরযান চললে নিরাপদ দূরত্ব কত হবে? ৫ গজ বা ১৫০ ফুট। লাল বৃত্তে ৫০ কিলোমিটার লেখা থাকলে কি বোঝায়? মোটরযানের সর্বোচ্চ গতিসীমা ঘন্টায় ৫০ কিলোমিটার, অর্থাৎ ঘন্টায় ৫০ কিলোমিটারের বেশি গতিতে মোটরযান চালানো যাবে না। নীল বৃত্তে ঘন্টায় ৫০ কিলোমিটার লেখা থাকলে কি বোঝায়? সর্বনিম্ন গতিসীমা ঘন্টায় ৫০ কিলোমিটার, অর্থাৎ ঘন্টায় ৫০ কিলোমিটারের কম গতিতে মোটরযান চালানো যাবে না। লাল বৃত্তের মধ্যে হর্ন আঁকা থাকলে কি বোঝায়? হর্ন বাজানো নিষেধ। লাল বৃত্তের ভিতরের একটি বড় বাসের ছবি থাকলে কি বোঝায়? বড় বাস প্রবেশ নিষেধ। লাল বৃত্তের ভিতরের ছবি বড় বাস ছবি থাকলে কি বোঝায়? বড় বাস প্রবেশ নিষেধ। লাল বৃত্তে একজন চলমান মানুষের ছবি আঁকা থাকলে কি বোঝায়? পথচারী পারাপার নিষেধ। লাল ত্রিভুজে একজন চলমান মানুষের ছবি আঁকা থাকলে কি বোঝায়? সামনে পথচারী পারাপার, তাই সাবধানে হতে হবে। লাল বৃত্তের ভিতর একটি লাল ও একটি কালো মোটরযান থাকলে কি বোঝায়? ওভারটেকিং নিষেধ। কোন কোন স্থানে মোটরযানের হর্ন বাজানো নিষেধ? নীরব এলাকায় মোটরযানের হর্ন বাজানো নিষেধ। হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত বা অনুরূপ প্রতিষ্ঠানসমূহের
চতুর্দিকে ১০০ মিটার পর্যন্ত এলাকা নীরব এলাকা হিসেবে চিহ্নিত। ধূমপান ও মাদকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন ২০০৫ এর ধারা ৪ অনুযায়ী পাবলিক পরিবহনে ধূমপান করলে শাস্তি কি? কোনো ব্যক্তি পাবলিক পরিবহনে ধূমপান করলে তিনি অনধিক ৩০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবে এবং উক্ত ব্যক্তি দ্বিতীয়বার পুনরায় একই ধরনের অপরাধ সংগঠন করলে তিনি পর্যায়ক্রমিকভাবে উক্ত দণ্ডের দ্বিগুণ হারে দণ্ডিত হবে। মানে প্রথমে ৩০০ টাকা হলে পরে ৬০০ টাকা। কোন কোন স্থানে ওভারটেকিং করা নিষেধ? ওভারটেকিং নিষেধ সম্বলিত সাইন থাকে এমন স্থানে, জাংশনে, ব্রিজ, কালভেট ও তার আগে পরে নির্দিষ্ট দূরত্ব, সরু রাস্তায়, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানে। কোন কোন স্থানে মোটরযান পার্কিং করা নিষেধ? যেখানে পার্কিং নিষেধ বোর্ড আছে এমন স্থানে, জাংশনে, ব্রিজ কালভার্টের উপর, সরু রাস্তায়, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান এলাকায়, পাহাড়ের ঢালে ও ঢালু রাস্তায়, ফুটপাত, পথচারী পারাপার এবং তার আশেপাশে, বাস স্টপেজ ও তার আশেপাশে এবং রেল ক্রসিং ও তার আশেপাশে। মোটরযান রাস্তার কোন পাশ দিয়ে চলাচল করবে? মোটরযান রাস্তার বাম পাশ দিয়ে চলাচল করবে। যে রাস্তায় একাধিক লেন থাকবে সেখানে বাম পাশের লেন ধীর গতির মোটরযান আর ডান পাশের লেন দ্রুত গতির মোটরযান চলাচল করবে। কখন বাম দিক দিয়ে ওভারটেকিং করা যাবে? যখন সামনের মোটরযান চালক ডান দিকে মোড় নেওয়ার ইচ্ছায় যথাযথ সংকেত দিয়ে রাস্তার মাঝখানে স্থান যেতে থাকবেন তখনই পেছনের মোটরযানের চালক বাম দিক দিয়ে ওভারটেকিং করবেন। চলন্ত অবস্থায় সামনের মোটরযানকে অনুসরণ করার সময় কি কি বিষয় লক্ষ্য রাখা উচিত? সামনের মোটরযানের গতি, স্পিড, সামনের মোটরযান থামার সংকেত দিচ্ছে কিনা, সামনের মোটরযান ডান বামে ঘোরার সংকেত দিচ্ছে কিনা, সামনের মোটরযান হতে নিরাপদ দূরত্ব বজায় থাকছে কিনা, রাস্তার পাশে সতর্কতামূলক স্কুল অথবা শিশু সাইনবোর্ড থাকলে চালকের করণীয় কি? মোটরযানের গতি কমিয়ে রাস্তায় দুই পাশে ভালোভাবে দেখে শুনে সতর্কতার সাথে অগ্রসর হতে হবে। রাস্তা পারাপারের অপেক্ষায় কোনো শিশু থাকলে তাকে অগ্রাধিকার দিতে হবে। মোটরযানের গতি কমানোর জন্য চালক হাত দিয়ে কিভাবে সংকেত দিবেন? চালক তার ডান হাত মোটরযানের জানালা দিয়ে সোজাসুজি বের করে ধীরে ধীরে উপর নিচে উঠানামা করাতে থাকবেন। লেভেল ক্রসিং বা রেল ক্রসিং কত প্রকার ও কি কি? লেভেল ক্রসিং বা রেল ক্রসিং দুই প্রকার। রক্ষিত রেল ক্রসিং বা পাহারাদার নিয়ন্ত্রিত রেল ক্রসিং, অরক্ষিত রেল ক্রসিং বা পাহারাদারবিহীন রেল ক্রসিং। রক্ষিত রেল ক্রসিংয়ে চালকের কর্তব্য কি? মোটরযানের গতি কমিয়ে সতর্কতার সাথে সামনে আগাতে হবে। যদি রাস্তার বন্ধ থাকে তাহলে মোটরযান থামাতে হবে আর খোলা থাকলে ডানে বামে ভালোভাবে দেখে অতিক্রম করতে হবে। অরক্ষিত লেভেল ক্রসিংয়ে চালকের কর্তব্য কি? মোটরযানের গতি একদম কমিয়ে সতর্কতার সাথে সামনে আগাতে হবে। প্রয়োজনে লেভেল ক্রসিংয়ের নিকট থামাতে হবে। এরপর ডানে বামে দেখে নিরাপদ মনে হলে অতিক্রম করতে হবে। বিমানবন্দরের কাছে চালককে সতর্ক থাকতে হবে কেন? বিমানের প্রচণ্ড শব্দে মোটরযানের চালক হঠাৎ বিচলিত হতে পারে। সাধারণ শ্রাবণ ক্ষমতার ব্যাঘাত ঘটতে পারে। বিমানবন্দরে ভিআইপি বেশি চলাচল করে বিধায় এই বিষয়ে সতর্ক থাকতে হবে। মোটরসাইকেল চালক ও আরোহীর হেলমেট ব্যবহার করা উচিত কেন? মানুষের মাথা শরীরের অন্যান্য অঙ্গের মধ্যে সবচেয়ে বেশি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। এখানে সামান্য আঘাত লাগলেই মানুষের মৃত্যু ঘটতে পারে। তাই দুর্ঘটনার হাত থেকে মানুষের মাথাকে রক্ষা করার জন্য গুণগত মান সম্পূর্ণ হেলমেট ব্যবহার করা উচিত। মোটরযানের পেছনের অবস্থা পর্যবেক্ষণের জন্য কতক্ষণ পর পর লুকিং গ্লাস দেখতে হবে? প্রতি মিনিটে ৬ থেকে ৮ বার। পাহাড়ি রাস্তায় কি কি সতর্কতা অবলম্বন করতে হয়? সামনের মোটরযান থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে ১ নং গিয়ারে বা ফার্স্ট গিয়ারে সতর্কতার সাথে ধীরে ধীরে উপরে উঠতে হবে। পাহাড়ের চূড়ার কাছে গিয়ে আরও ধীরে উঠতে হবে, কারণ চূড়ায় দৃষ্টিসীমা অত্যন্ত সীমিত।
নিচে নামার সময় মোটরযানের গতি ক্রমান্বয়ে বাড়তে থাকে বিধায় সামনের মোটরযান থেকে বাড়তি দূরত্ব বজায় রেখে নামতে হবে। ওঠানামার সময় কোনো ক্রমেই ওভারটেকিং করা যাবে না। বৃষ্টির মধ্যে মোটরযানের চালনার বিষয়ে কী কী সতর্কতা অবলম্বন করতে হয়? বৃষ্টির সময় রাস্তা পিচ্ছিল থাকায় ব্রেক কম কাজ করে। এই কারণে বাড়তি সতর্কতা হিসাবে ধীর গতিতে সাধারণত গতির চেয়ে অর্ধেক গতিতে মোটরযান চালাতে হবে, যাতে ব্রেক প্রয়োগ করে অতি সহজেই মোটরযান থামানো যায়। অর্থাৎ ব্রেক প্রয়োগ করে মোটরযান যাতে অতি সহজেই থামানো বা নিয়ন্ত্রণ করা যায় সেই রূপ ধীর গতিতে বৃষ্টির মধ্যে মোটরযান চালাতে হবে। ব্রিজে ওঠার পূর্বে একজন চালকের করণীয় কী? ব্রিজ, বিশেষ করে উঁচু ব্রিজের অপর প্রান্ত থেকে আগত মোটরযান সহজে দৃষ্টিগোচর হয় না বিধায় ব্রিজে ওঠার পূর্বে সতর্কতার সাথে মোটরযানের গতি কমিয়ে উঠতে হবে। তাছাড়া রাস্তার তুলনায় ব্রিজের প্রস্থ অনেক কম হয় বিধায় ব্রিজে কখনো ওভারটেকিং করা যাবে না। পার্শ্ব রাস্তা থেকে প্রধান রাস্তার প্রবেশ করার সময় কী কী সতর্কতা অবলম্বন করতে হয়? পার্শ্ব রাস্তা বা ছোট রাস্তা থেকে প্রধান রাস্তায় প্রবেশ করার আগে মোটরযানের গতি কমিয়ে প্রয়োজনে থেমে প্রধান রাস্তার মোটরযানকে নির্বিঘ্নে আগে যেতে দেওয়ার ব্যবস্থা করতে হবে। প্রধান সড়কে মোটরযানের গতিবিধি পর্যবেক্ষণ করে সুবিধামতো সতর্কতার সাথে প্রধান রাস্তায় প্রবেশ করতে হবে। রাস্তার উপর প্রধানত কী কী ধরনের রোড মার্কিং অঙ্কিত থাকে? রাস্তার উপর প্রধানত 3 ধরনের রোড মার্কিং অঙ্কিত থাকে। ভাং লাইন বা অতিক্রম করা যায়, একক অখণ্ড লাইন বা অতিক্রম করা নিষেধ তবে প্রয়োজন বিশেষ অতিক্রম করা যায়, দ্বৈত অখণ্ড লাইন যা অতিক্রম করা নিষেধ এবং আইনত দণ্ডনীয়। এই ধরনের লাইন দিয়ে ট্রাফিক আইল্যান্ড বা রাস্তার বিভক্তি বোঝায়। জেব্রা ক্রসিংয়ে চালকের কর্তব্য কী? জেব্রা ক্রসিংয়ে পথচারীদের অবশ্যই আগে যেতে দিতে হবে এবং পথচারী যখন জেব্রা ক্রসিং দিয়ে পারাপার হবে তখন মোটরযানকে অবশ্যই তার আগে থামাতে হবে। জেব্রা ক্রসিংয়ের উপর মোটরযানকে থামানো যাবে না বা রাখা যাবে না। কোন কোন মোটরযানকে ওভারটেকিং করার সুযোগ দিতে হবে? যে মোটরযানে গতি বেশি, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ইত্যাদি জরুরি সার্ভিস, ভিআইপি মোটরযান ইত্যাদিকে। হেডলাইট ফ্লাশিং বা আপার ডিপার ব্যবহারের নিয়ম কী? শহরের মধ্যে সাধারণত লো বিম বা ডিপার বা মৃদু বিম ব্যবহার করা হয়। রাতে কাছাকাছি মোটরযান না থাকলে অর্থাৎ বেশি দূর পর্যন্ত দেখার জন্য হাইওয়ে ও শহরের বাইরের রাস্তার হাই আপার বা তীক্ষ্ণ বিম ব্যবহার করা হয়। তবে বিপরীত দিক থেকে আগত মোটরযান 150 মিটারের মধ্যে চলে আসলেই হাই বিম নিভিয়ে লো বিম জ্বালাতে হবে। অর্থাৎ বিপরীত দিক হতে আগত কোনো মোটরযানকে পার হওয়ার সময় লো বিম জ্বালাতে হবে। মোটরযানের ব্রেক ফেল করলে করণীয় কী? মোটরযানের ব্রেক ফেল করলে প্রথমে অ্যাক্সেলেটর থেকে পা সরিয়ে নিতে হবে। ম্যানুয়াল গিয়ার মোটরযানের ক্ষেত্রে গিয়ার পরিবর্তন করে প্রথমে দ্বিতীয় গিয়ার ও পরে প্রথম গিয়ার ব্যবহার করতে হবে। এর ফলে মোটরযানের গতি অনেক কমে যাবে। এই পদ্ধতিতে মোটরযান থামানো সম্ভব না হলে রাস্তার আইল্যান্ড, ডিভাইডার, ফুটপাত বা সুবিধামতো অন্য কিছুর সাথে ঠেকিয়ে মোটরযান থামাতে হবে। ঠেকানোর সময় জানমালের ক্ষয়ক্ষতি যেন না হয় বা কম হয় সেদিকে সজাগ থাকতে হবে। মোটরযানের চাকা ফেটে গেলে করণীয় কী? মোটরযানের চাকা ফেটে গেলে মোটরযান নিয়ন্ত্রণহীন হয়ে যায়। এই সময় মোটরযানের চালককে স্টিয়ারিং দৃঢ়ভাবে ধরে রাখতে হবে এবং অ্যাক্সেলেটর থেকে পা সরিয়ে ক্রমান্বয়ে গতি কমিয়ে আস্তে আস্তে ব্রেক করে মোটরযান থামাতে হবে। চলন্ত অবস্থায় মোটরযানের চাকা ফেটে গেলে সাথে সাথে ব্রেক করা যাবে না, এতে মোটরযান নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। হ্যাজার্ড বা বিপদ সংকেত বাতি কী? প্রতিটি মোটরযানের সামনে ও পিছনে উভয় পাশের কর্নারে একজোড়া করে মোট 2 জোড়া ইন্ডিকেটর বাতি থাকে। এই 4টি ইন্ডিকেটর বাতি
লাইটগুলো একসাথে জ্বললে এবং নিভলে তাকে হ্যাজার্ড বা বিপদ সংকেত বাতি বলে। বিপজ্জনক মুহূর্তে মোটরযান বিকল হলে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এই বাতিগুলো ব্যবহার করা হয়। মোটরযানের ড্যাশবোর্ডে কি কি ইনস্ট্রুমেন্ট থাকে? স্পিডোমিটার মোটরযান কত বেগে চলবে তা দেখায়। অডিমিটার তৈরির প্রথম থেকে মোটরযান কত কিলোমিটার বা মাইল চলছে তা দেখায়। ট্রিপ মিটার এক ট্রিপে মোটরযান কত কিলোমিটার মাইল চলে তা দেখায়। টেম্পারেচার গেজ ইঞ্জিনের তাপমাত্রা দেখায়। ফুয়েল গেজ মোটরযানের তেলের পরিমাণ দেখায়। মোটরযানে কি কি লাইট থাকে? হেডলাইট, পার্ক লাইট, ব্রেক লাইট, রিভার্স লাইট, ইন্ডিকেটর লাইট, ফগ লাইট এবং নম্বর প্লেট লাইট। পাহাড়ি ও ঢাল চূড়াযুক্ত রাস্তায় মোটরযান কোন গিয়ারে চালাতে হয়? ফার্স্ট গিয়ারে, কারণ ফার্স্ট গিয়ারে মোটরযান চালানোর জন্য ইঞ্জিনের শক্তি বেশি প্রয়োজন হয়। মোটরযানের সামনে ও পেছনে লাল রঙের ইংরেজি এল অক্ষরটি বড় আকারে লেখা থাকলে এর দ্বারা কি বোঝায়? এটি একটি শিক্ষানবিশ ড্রাইভার চালিত মোটরযান। এই মোটরযান হতে সাবধান থাকতে হবে। শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স দিয়ে মোটরযান চালানো বৈধ কি? ইন্সট্রাক্টরের উপস্থিতিতে ডুয়েল সিস্টেম, ডাবল স্টিয়ারিং ও ব্রেক সম্বলিত মোটরযান নিয়ে সামনে ও পিছনে এল লেখা প্রদর্শন করে নির্ধারিত এলাকায় চালানো বৈধ। ফোর হুইল ড্রাইভ মোটরযান বলতে কি বোঝায়? সাধারণত ইঞ্জিন হতে মোটরযানের পেছনে দুই চাকার পাওয়ার সরবরাহ হয়ে থাকে। বিশেষ প্রয়োজনে যে মোটরযানের চারটি চাকায় সামনের ও পেছনের পাওয়ার সরবরাহ করা হয় তাকে ফোর হুইল ড্রাইভ মোটরযান বলে। ফোর হুইল ড্রাইভ কখন প্রয়োগ করতে হয়? ভালো রাস্তাতে চলার সময় শুধুমাত্র পেছনের দুই চাকাতে ড্রাইভ দেওয়া হয়, কিন্তু পিচ্ছিল কর্দমাক্ত রাস্তায় চলার সময় চার চাকাতে ড্রাইভ দিতে হয়। টুলবক্স কি? টুলবক্স হচ্ছে যন্ত্রপাতির বক্স যা মোটরযানের সঙ্গে রাখা হয়। মোটরযান জরুরি মেরামতের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল টুলবক্সে রাখতে হয়। ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটরযান চালালে বা চালানো অনুমতি দিলে শাস্তি কি? অনধিক 6 মাসের কারাদণ্ড বা অনধিক 25,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। সড়ক পরিবহন আইন 2018 এর 66। নির্ধারিত তাপমাত্রার অতিরিক্ত উচ্চমাত্রার কোনরূপে শব্দ সৃষ্টি বা হর্ন বাজানো বা কোনো যন্ত্র, যন্ত্রাংশ বা হর্ন মোটরযানে স্থাপন করলে কি শাস্তি? তিনি অনধিক 3 মাসের কারাদণ্ড বা অনধিক 10,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন এবং চালকের ক্ষেত্রে অতিরিক্ত হিসেবে দোষসূচক 1 পয়েন্ট কর্তন হইবে। সড়ক পরিবহন আইন 2018 এর ধারা 88। সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ফিটনেস সার্টিফিকেট, ট্যাক্স টোকেন ও রুট পারমিট ব্যতীত মোটরযান চালালে বা চালানোর অনুমতি দিলে শাস্তি কি? ধারা 72 অনুযায়ী কোনো ব্যক্তি মোটরযান রেজিস্ট্রেশন ব্যতীত মোটরযান চালনা করলে অনধিক 6 মাসের কারাদণ্ড বা অনধিক 50,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। ধারা 75 অনুযায়ী কোনো ব্যক্তি মোটরযানের ফিটনেস সনদ ব্যতীত বা মেয়াদোত্তীর্ণ ফিটনেস সনদ ব্যবহার করে মোটরযান চালনা করলে অনধিক 6 মাসের কারাদণ্ড বা অনধিক 25,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। ধারা 66 অনুযায়ী কোনো ব্যক্তি ট্যাক্স টোকেন ব্যতীত বা মেয়াদোত্তীর্ণ ট্যাক্স টোকেন ব্যবহার করে মোটরযান চালনা করলে অনধিক 10,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন। ধারা 67 অনুযায়ী কোনো ব্যক্তি রুট পারমিট ব্যতীত পাবলিক প্লেসে মোটরযান চালনা করলে অনধিক 3 মাসের কারাদণ্ড বা অনধিক 20,000 টাকা অর্থদণ্ড উভয় দণ্ডে দণ্ডিত হবেন। সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী মদ্যপ বা মাতাল অবস্থায় মোটরযান চালনার শাস্তি কি? অনধিক 3 মাসের কারাদণ্ড বা অনধিক 10,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন এবং
চালকের ক্ষেত্রে অতিরিক্ত হিসাবে দোষসূচক 1 পয়েন্ট কর্তন হবে। সড়ক পরিবহন আইন 2018 এর ধারা 92। নির্ধারিত গতির চেয়ে অধিক বা দ্রুত গতিতে ওভার স্পিড মোটরযান চালনার শাস্তি কি? অনধিক 3 মাসের কারাদণ্ড বা অনধিক 10,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন এবং চালকের ক্ষেত্রে অতিরিক্ত হিসাবে দোষসূচক 1 পয়েন্ট কর্তন হবে। সড়ক পরিবহন আইন 2018 এর ধারা 87। ওভারলোডিং বা নিয়ন্ত্রণহীনভাবে মোটরযান চালনার ফলে দুর্ঘটনার জীবন ও সম্পত্তির ক্ষতিসাধনের শাস্তি কি? অনধিক 3 বছরের কারাদণ্ড বা অনধিক 3 লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন এবং আদালত অর্থদণ্ডের সম্পূর্ণ বা অংশবিশেষ ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে প্রদানের নির্দেশ প্রদান করতে পারবে। সড়ক পরিবহন আইন 2018 এর ধারা 98। কোনো মোটরযান সড়ক নির্ধারিত মাত্রায় অতিরিক্ত পরিবেশ দূষণকারী ধোঁয়া নির্গমন বা অন্য কোনো প্রকার নিঃসরণ বা নির্গমন করলে উক্ত মোটরযান চালক বা মালিক বা পরিচালনাকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তি কি? অনধিক 3 মাসের কারাদণ্ড বা অনধিক 25,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন এবং চালকের ক্ষেত্রে অতিরিক্ত হিসাবে দোষসূচক 1 পয়েন্ট কর্তন হবে। সড়ক পরিবহন আইন 2018 এর ধারা 89। ঝুঁকিপূর্ণ বা নির্দিষ্ট ঘোষিত বা বিধিনিষেধ আরোপকৃত বা সড়ক বা মহাসড়কে চলাচলের অনুপযোগী কোনো মোটরযান চালনা বা চালনার অনুমতি প্রদানের শাস্তি কি? অনধিক 1 মাসের কারাদণ্ডে বা অনধিক 20,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন এবং চালকের ক্ষেত্রে অতিরিক্ত হিসাবে দোষসূচক 1 পয়েন্ট কর্তন হবে। সড়ক পরিবহন আইন 2018 এর ধারা 89। গণপরিবহনে ভাড়ার চার্ট প্রদর্শন ও নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া দাবি বা আদায় করলে শাস্তি কি? অনধিক 1 মাসের কারাদণ্ড বা অনধিক 10,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন এবং চালকের ক্ষেত্রে অতিরিক্ত হিসাবে দোষসূচক 1 পয়েন্ট কর্তন হবে। সড়ক পরিবহন আইন 2018 এর ধারা 80। কোনো মহাসড়ক, সড়ক, ফুটপাত, ওভারপাস বা আন্ডারপাসে মোটরযান মেরামতের নামে যন্ত্রাংশ বা মালামাল রেখে বা দোকানে বসিয়ে বা অন্য কোনোভাবে দ্রব্যাদি রেখে মোটরযান বা পথচারী চলাচলে বাধা সৃষ্টি করলে শাস্তি কি? অনধিক 3 মাসের কারাদণ্ড বা অনধিক 10,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন এবং চালকের ক্ষেত্রে অতিরিক্ত হিসাবে দোষসূচক 1 পয়েন্ট কর্তন হবে। সড়ক পরিবহন আইন 2018 এর ধারা 92। মোটরযান রাস্তায় চলার সময় হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে গেলে প্রথমে কি চেক করতে হবে? ফুয়েল বা জ্বালানি আছে কিনা তা চেক করতে হবে। পেট্রোল ইঞ্জিন স্টার্ট করতে ব্যর্থ হলে কোন দুটি প্রধান বিষয় চেক করতে হয়? প্লাগ পয়েন্ট ঠিকভাবে স্পার্ক হচ্ছে কিনা চেক করতে হবে। কার্বুরেটরে পেট্রোল যাচ্ছে কিনা চেক করতে হবে। ফুয়েল ও অয়েল বলতে কি বোঝায়? ফুয়েল বলতে জ্বালানি অর্থাৎ পেট্রোল, অকটেন, সিএনজি, এলএনজি, ডিজেল ইত্যাদি বোঝায় এবং অয়েল বলতে লুব্রিকেটিং অয়েল বা লুব অয়েল বা মোবিল বোঝায়। লুব অয়েল মোবিলের কাজ কি? ইঞ্জিনের বিভিন্ন ওয়ার্কিং পার্টস যন্ত্রাংশ সমূহকে ঘুরতে বা নড়াচড়া করতে সাহায্য করে, ক্ষয় হতে রোধ করে এবং ইঞ্জিন পার্টসমূহকে ঠান্ডা ও পরিষ্কার রাখা মোবিলের কাজ। কম মোবিল বা লুব অয়েলে ইঞ্জিন চালালে কি ক্ষতি হয়? বিয়ারিং অত্যধিক গরম হয়ে গলে যেতে পারে এবং পিস্টন সিলিন্ডার জ্যাম বা জিস্ট হতে পারে। লুব অয়েল মোবিল কেন এবং কখন বদলানো উচিত? দীর্ঘদিন ব্যবহারে মোবিলে ইঞ্জিনের কার্বন, ক্ষয়িত ধাতু, ফুয়েল, পানি ইত্যাদি জমার কারণে এর গুণাগুণ নষ্ট হয়ে যায় বিধায় মোবিল বদলাতে হয়। মোটরযান প্রস্তুতকারক প্রদত্ত ম্যানুয়াল হ্যান্ডবুকের নির্দেশ মোতাবেক নির্দিষ্ট মাইল কিলোমিটার চলার পর মোবিল বদলাতে হয়। ইঞ্জিন অয়েল মোবিলের পরিমাণ কিসের সাহায্যে পরীক্ষা করা যায়? ডিপস্টিকের সাহায্যে। টায়ার প্রেসার বেশি বা কম হলে কি অসুবিধা হয়? টায়ার প্রেসার বেশি বা কম হওয়া কোনোটি ভালো না। টায়ার প্রেসার বেশি হলে
মাঝখানে বেশি ক্ষয়প্রাপ্ত হয়, আবার টায়ার প্রেসার কম হলে দুই পাশে বেশি ক্ষয়প্রাপ্ত হয়, ফলে টায়ার তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। কোনো নির্দিষ্ট টায়ারের প্রেসার কত হওয়া উচিত তা কিভাবে জানা যায়? টায়ারের আকার, সাইজ, ধরন, টাইপ ও লোড, বোঝা, বহন ক্ষমতার উপর নির্ভর করে প্রস্তুতকারক কর্তৃক সঠিক প্রেসার নির্ধারণ করা হয়, যা প্রস্তুতকারকের হ্যান্ডবুক ম্যানুয়ালে উল্লেখ থাকে। টায়ার রোটেশন কি? বিভিন্ন কারণে মোটরযানের সবগুলো টায়ারের ক্ষয় সমহারে হয় না। মোটরযানের চাকাগুলোর ক্ষয়ের সমতা রক্ষার জন্য অন্য দিকের টায়ার খুলে অপর দিকে কিংবা সামনের টায়ার খুলে পেছনে লাগানোকে, অর্থাৎ টায়ারের স্থান পরিবর্তন করে ঘুরিয়ে ঘুরিয়ে লাগানোর পদ্ধতিকেই টায়ার রোটেশন বলে। এর ফলে টায়ারের আরও বহুলাংশে বেড়ে যায়। উল্লেখ্য, লোয়ার সাইজের স্পেয়ার চাকা কখনো সামনে লাগানো উচিত না। ব্যাটারির কাজ কি? ইঞ্জিনকে চালু করতে সহায়তা করা, পেট্রোল ইঞ্জিনের ইগনিশন সিস্টেমে কারেন্ট সরবরাহ করা, সকল প্রকার লাইট জ্বালাতে এবং মিটারসমূহ চালাতে সহায়তা করা, হর্ন বাজাতে সাহায্য করা। নিয়মিত ব্যাটারির কি পরীক্ষা করা উচিত? পানির লেভেল, সময় ও প্রয়োজন মতো ব্যাটারিতে ডিস্টিলড ওয়াটার না দিলে কি হয়? ব্যাটারির ক্যাপাসিটি কমে যায় এবং প্লেট নষ্ট হয়ে যেতে পারে। ব্যাটারির টার্মিনাল হতে মরিচা দূর করা হয় কেন? মরিচা সন্তোষজনক বৈদ্যুতিক সংযোগ বাধা দেয় এবং কালক্রমে টার্মিনালের ভিতর দিয়ে মরিচা পড়ে ও সম্পূর্ণ টার্মিনাল নষ্ট হয়ে যায়। মরিচা পরিষ্কার করার পর টার্মিনালে কি করা উচিত? গ্রিস লাগানো উচিত। মোটরযানে ব্যবহৃত ব্যাটারির ভোল্টেজ কত থাকে? 6 ভোল্ট এবং 12 ভোল্ট থাকে। বড় ট্রাকে এবং বাসে 24 ভোল্টের ব্যাটারিও ব্যবহৃত হয়ে থাকে। পেশাদার ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে অতিরিক্ত প্রশ্ন ও উত্তর। পেশাদার ড্রাইভিং লাইসেন্স কাকে বলে? পেশাদার ড্রাইভিং লাইসেন্স অর্থ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ড্রাইভিং লাইসেন্স, যাহা দ্বারা কোনো ব্যক্তি একজন বেতনভোগী কর্মচারী হিসাবে মোটরযান বা গণপরিবহন চালাইবার অধিকারী হন। চ্যাসিস কি? চ্যাসিস অর্থ মোটরযানের প্রধান কার্যকারী অংশ বা ফ্রেম বা ভিত্তি কাঠামো, যাহার উপর মোটরযানের প্রধান যন্ত্রাংশ ও বডি সংযুক্ত থাকে এবং যাহা মোটরযান শনাক্তকারী ইউনিট নম্বর বহন করে। গণপরিবহন কাকে বলে? গণপরিবহন অর্থ ভাড়ার বিনিময়ে যাত্রী পরিবহনের জন্য ব্যবহৃত বা ব্যবহারের জন্য উপযোগী যে কোনো মোটরযান। বাস কি? বাস অর্থ এইরূপ যাত্রীবাহী মোটরযান যাহার হুইল বেস নিম্নতম 4900 কিলোমিটার এবং আর্টিকুলেটেড বাসও ইহার অন্তর্ভুক্ত। প্রাইম মুভার কি? প্রাইম মুভার অর্থ এইরূপ কোনো মোটরযান যাহা ট্রেইলর বা অন্য কোনো মোটরযান টানিয়া লইবার জন্য নির্মিত বা অভিযোজিত, তবে পরিচালনার উদ্দেশ্যে ব্যবহৃত যন্ত্রপাতি ব্যতীত নিজে কোনো ভার বহনের জন্য নির্মিত নয়। একজন পেশাদার চালক দৈনিক কত ঘন্টা চালাবে বা মোটরযানে কর্মঘণ্টা কত? একটানা 5 ঘন্টার বেশি নয়। অতঃপর ন্যূনতম 30 মিনিট বিশ্রাম বা বিরতি দিয়ে আবার 3 ঘন্টা, অর্থাৎ একদিনে 8 ঘন্টার বেশি নয়, তবে এক সপ্তাহে 48 ঘন্টার বেশি নয়, মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত মোতাবেক। মোটরযান কাকে বলে? মোটরযান অর্থ কোনো যন্ত্রচালিত যানবাহন বা পরিবহন যাহা সড়ক, মহাসড়ক ও জনসাধারণের ব্যবহৃতের জন্য প্রস্তুত, নির্মাণ বা অভিযোজন করা হয় এবং যাহার চালিকা শক্তি অন্য কোনো বাহ্যিক বা অভ্যন্তরীণ উৎস হইতে সরবরাহ হইয়া থাকে এবং কোনো কাঠামো বা বডি সংযুক্ত হয় নাই, এইরূপ চ্যাসিস বা ট্রেইলার ইহার অন্তর্ভুক্ত হইয়া তবে সংস্থাপিত বা সংযুক্ত রেলের উপর দিয়া চলাচলকারী হইয়া একচ্ছত্রভাবে কোনো শিল্প প্রতিষ্ঠান বা কারখানা বা অন্য কোনো নিজস্ব সড়কে বা নিজস্ব চত্বরে বা অঙ্গনে ব্যবহৃত যানবাহন অথবা মনুষ্য বা পশু দ্বারা চালিত যানবাহন ইহার অন্তর্ভুক্ত হইবে না। সড়ক পরিবহন আইন 2018 এর ধারা 2-42। ইঞ্জিনের প্রধান প্রধান কয়েকটি যন্ত্রাংশের নাম কি? সিলিন্ডার হেড, সিলিন্ডার ব্লক, পিস্টন, ক্রাঙ্কশাফট, ক্যাম ও ক্যাম রিং, ফ্লাই হুইল, অয়েল প্যান ইত্যাদি।
পেট্রোল ইঞ্জিন ও ডিজেল ইঞ্জিনের মধ্যে পার্থক্য কি? পেট্রোল ইঞ্জিনে জ্বালানি হিসেবে পেট্রোল ব্যবহার করা হয়, কিন্তু ডিজেল ইঞ্জিনে জ্বালানি হিসেবে ডিজেল ব্যবহার করা হয়। পেট্রোল ইঞ্জিনে পার্ক করে ইগনিশন করা হয়, কিন্তু ডিজেল ইঞ্জিনে কম্প্রেশন করে ইগনিশন করা হয়। পেট্রোল ইঞ্জিনে কার্বুরেটর থাকে, কিন্তু ডিজেল ইঞ্জিনে কার্বুরেটরের স্থলে ইনজেক্টর থাকে। পেট্রোল ইঞ্জিন অটো সাইকেলে কাজ করে, কিন্তু ডিজেল ইঞ্জিন ডিজেল সাইকেলে কাজ করে। লক্ষণ দেখা দিলে ইঞ্জিন ওভারহোলিং করার প্রয়োজন হয়। ইঞ্জিনে জ্বালানি বা লুব অয়েল মোবিল বেশি খরচ হলে, ইঞ্জিন হতে অত্যধিক কালো ধোঁয়া বের হলে, বোঝা বহন করার ক্ষমতা কমে গেলে, ফার্স্ট গিয়ারে উঁচু রাস্তার উঠবার সময় ইঞ্জিন মোটরযানকে টানতে না পারলে। ইঞ্জিন কুলিং সিস্টেমের কাজ উদ্দেশ্য কি? ইঞ্জিনের অতিরিক্ত তাপমাত্রা হ্রাস করে ইঞ্জিনকে কার্যকরী তাপমাত্রায় রাখাই কুলিং সিস্টেমের উদ্দেশ্য বা কাজ। রেডিয়েটরের কাজ কি? রেডিয়েটরের কাজ ইঞ্জিনের ওয়াটার জ্যাকেটের পানি ঠান্ডা করা। রেডিয়েটরের হতে ঠান্ডা পানি পাম্পের সাহায্যে ওয়াটার জ্যাকেটের মাধ্যমে ইঞ্জিনের বিভিন্ন অংশে পৌঁছে ইঞ্জিনকে ঠান্ডা করে এবং গরম অবস্থায় পুনরায় রেডিয়েটরে ফিরে আসে। রেডিয়েটরে এই গরম পানি ঠান্ডা হয়ে পুনরায় ইঞ্জিনের ওয়াটার জ্যাকেটে যায়। কুলিং ফ্যানের কাজ কি? রেডিয়েটরের ভিতর দিয়ে বাতাস প্রবাহিত করা এবং গরম পানিকে ঠান্ডা করা। এয়ার কুলিং সিস্টেমে ইঞ্জিন কিভাবে কাজ হয়? ইঞ্জিন সিলিন্ডার ও হেডের চতুর্দিকে বেশ কিছু পাতলা লোহার পাত ফিন থাকে। বাতাসের সংস্পর্শে এই পাতলা লোহার পাতসমূহ ঠান্ডা হয়ে ইঞ্জিনকে ঠান্ডা রাখে। যেমন মোটরসাইকেল, অটোরিকশা ইত্যাদি মোটরযানে এয়ার কুলিং সিস্টেম দেখা যায়। ওয়াটার কুলিং সিস্টেমে কি ধরনের পানি ব্যবহার করা উচিত? ডিসিল্ড ওয়াটারের ন্যায় পরিষ্কার পানি, যেমন পরিষ্কার পুকুর, নদী ও বৃষ্টির পানি ব্যবহার করা উচিত। সমুদ্রের লবণাক্ত পানি ও লৌহ মিশ্রিত পানি, কোনো কোনো টিউবওয়েলের পানি ব্যবহার করা উচিত নয়। ফ্যান বেল্ট কোথায় থাকে? ইঞ্জিনের পুলি, ফ্যান পুলি ও ডায়নামো পুলির উপর পরানো থাকে। একটি ইঞ্জিন অত্যধিক গরম অবস্থায় চলছে তা কিভাবে বোঝা যায়? ড্যাশবোর্ডে টেম্পারেচার মিটারের কাঁটা লাল দাগে চলে যাবে। ইঞ্জিন খটখট শব্দ হবে। পানি বেশি বাষ্পায়িত হয়ে ওভারফ্লো পাইপ দিয়ে বের হতে থাকবে। ক্রমান্বয়ে ইঞ্জিনের শক্তি কমতে থাকবে। ইঞ্জিন অতিরিক্ত গরম হলে করণীয় কি এবং এ অবস্থায় মোটরযান চালালে কি অসুবিধা হবে? প্রথমে ইঞ্জিন বন্ধ করে সুবিধামতো স্থানে মোটরযান পার্ক করতে হবে এবং বোনেট খুলে ইঞ্জিন ঠান্ডা হতে দিতে হবে। তারপর ইঞ্জিন গরম হওয়ার কারণ অনুসন্ধান করে সে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। ইঞ্জিন অতিরিক্ত গরম হলে যে কোনো মুহূর্তে পিস্টন ও বিয়ারিং গলে গিয়ে ইঞ্জিন জ্যাম বা সিজড হয়ে যেতে পারে। এর ফলে ইঞ্জিন পুনরায় ওভারহুলিং করতে হবে, যা অত্যন্ত ব্যয়বহুল। এয়ার ক্লিনারের কাজ কি? বাতাসে যে সমস্ত ধূলিকণা থাকে তা পরিষ্কার করে বিশুদ্ধ বাতাস ইঞ্জিনে সরবরাহ করা। পরিষ্কার বাতাস কার্বুরেটরের মধ্যে প্রবেশ না করলে ধূলিকণা পেট্রোলের সাথে মিশ্রিত হয়ে ইঞ্জিনের সিলিন্ডার, পিস্টন এবং পিস্টন রিংয়ের অতি দ্রুত ক্ষয় সাধন করে। কার্বুরেটরের অবস্থান কোথায় এবং এর কাজ কি? কার্বুরেটরের অবস্থান ইঞ্জিনের ইনটেক ম্যানিফোল্ডের উপরে ও এয়ার ক্লিনারের নিচে। ফুয়েল ও বাতাসকে নির্দিষ্ট অনুপাতে মিশ্রিত করে ইঞ্জিনে সরবরাহ করাই এর কাজ। ডিস্ট্রিবিউটরের কাজ কি? প্রতিটি স্পার্ক প্লাগে হাই ভোল্টেজ কারেন্ট পৌঁছে দেওয়ার ডিস্ট্রিবিউটরের কাজ। কন্ডেন্সারের কাজ কি? ডিস্ট্রিবিউটরের কন্টাক্ট ব্রেকার পয়েন্টকে পুড়ে যাওয়া থেকে রক্ষা করা। স্পার্ক প্লাগ কোথায় থাকে? পেট্রোল ইঞ্জিনের সিলিন্ডার হেডে। এয়ারলক ও ভেপার লক এর অর্থ কি? ফুয়েল লাইনে বাতাস প্রবেশের কারণে ফুয়েল সরবরাহ বন্ধ হয়ে যাওয়াকে এয়ারলক বলে। ফুয়েল লাইন অত্যধিক তাপের সংস্পর্শে আসলে লাইনের ভেতর ভ্যাপার বা বাষ্পের সৃষ্টি হয়। এই ভ্যাপার চাপে লাইনের ভেতরে ফুয়েল সরবরাহ বন্ধ হওয়াকেই ভেপার লক বলে। কোন কোন ত্রুটির কারণে সাধারণত ইঞ্জিন স্টার্ট হয় না?
যেমন পেট্রোল, ডিজেল, সিএনজি, এলএনজি না থাকলে, ব্যাটারিতে চার্জ না থাকলে বা দুর্বল হলে, সেলফ স্টার্টার ঠিকমতো কাজ না করলে, কার্বুরেটর ঠিকমতো কাজ না করলে, ইগনিশন সিস্টেম ঠিকমতো কাজ না করলে, ডিজেল ইঞ্জিনের জ্বালানি লাইনে বাতাস ঢুকে গেলে। কি কি কারণে ইঞ্জিন চালু অবস্থায় বন্ধ হতে পারে? জ্বালানি পেট্রোল, ডিজেল, সিএনজি শেষ হয়ে গেলে বা সরবরাহ বন্ধ হয়ে গেলে, ডিজেল ইঞ্জিনের জ্বালানি লাইনের বাতাস ঢুকে গেলে, স্পার্ক প্লাগে অতিরিক্ত তেল, মোবিল বা কার্বন জমা হলে, কার্বুরেটরে ফ্লাডিং হলে অর্থাৎ কার্বুরেটরে অতিরিক্ত জ্বালানি সরবরাহ হলে, অ্যাক্সিলারেটরের প্রয়োজনীয়তা না চেপে ক্লাচ প্যাডেল ছেড়ে দিলে, অতিরিক্ত বোঝা বহন করলে। ইগনিশন সিস্টেম ঠিক থাকা সত্ত্বেও একটি ঠান্ডা ইঞ্জিন স্টার্ট না হলে কি করতে হবে? মিক্সচার আরও রিচ করতে হবে অ্যাক্সিলারেটরের দাবায়ে, কার্বুরেটর ফ্লাডিং দ্বারা অথবা এয়ার ইনটেক সম্পূর্ণ বন্ধ করে। ইগনিশন সিস্টেম ঠিক থাকা সত্ত্বেও একটি ইঞ্জিন গরম অবস্থায় স্টার্ট না হলে কি করতে হবে? মিক্সচার খুব বেশি রিচ হলে এমনটি হয়, ইগনিশন সুইচ অফ করে এবং থ্রটল ভালভ সম্পূর্ণ খুলে ইঞ্জিনকে কয়েকবার ঘোরাতে হবে। তারপর থ্রটল ভালভ বন্ধ করে ইগনিশন সুইচ অফ করতে হবে। ডিজেল চালিয়ে গভর্নরের কাজ কি? গভর্নর ডিজেল ইঞ্জিনের ফুয়েল ডিজেল সরবরাহকে নিয়ন্ত্রণ করে, ইঞ্জিনের স্পিড বা গতি নিয়ন্ত্রণ করে।